প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে আবার নিরসনের একটি ক্লাস আমরা করতে যাচ্ছি। আমরা গত একটি ক্লাস করেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের নিরসনের উপরে। আমাদের প্রথম ক্লাস ছিল এবং সেখানে আমরা 10টি নিয়ম নিয়ে আমরা আলোচনা করেছি। আজ আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের বাকি যে কয়টি নিয়ম রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো চলো আমরা বোর্ডের দিকে তাকাই এবং আমরা ক্লাসে চলে যাই। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিরসন আমরা আজকে 11 নম্বর নিয়ম আমরা করতে যাচ্ছি। লেখা রয়েছে, রিপোর্টিং স্পিচের মধ্যে স্যার শব্দটি থাকলে এর পরিবর্তে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পরে রেসপেক্টফুলি অথবা পোলাইটলি বসে। হি সেড, স্যার, আই এম সরি। অথবা এই লাইনটিকে আমরা লিখতে পারি, হি সেড, আই এম সরি স্যার। তাহলে এই অংশ অথবা এই অংশ যে অংশই থাকুক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্যার শব্দটি আছে। যদি স্যার শব্দটি থাকে তাহলে আমরা এই সাবজেক্ট লিখলাম হি, হির পরে স্যার যেহেতু শব্দটি রয়েছে এজন্য আমাদের লিখতে পারি রেসপেক্টফুলি। এই রেসপেক্টফুলি সেইড আছে, আমরা সেইড লিখবো, সেইড দ্যাট। হি রেসপেক্টফুলি সেইড দ্যাট। স্যার ছিল, আমরা রেসপেক্টফুলি লিখে নিয়েছি, এখন স্যার শব্দ উঠে গেছে, লেখা আছে আই এম সরি। আই হির সাথে পরিবর্তন হতে হবে হি, এম এর পাস্ট ফর্ম, সেইড থেকে আমরা বুঝতে পেরেছি এটা পাস্ট টেন্স। তাহলে এম এর পাস্ট ফর্ম হলো ওয়াজ, হি ওয়াজ সরি। এই অংশ যদি আমরা লিখি সেটার উত্তর সেম হবে। এই স্যারের জন্য আমরা লিখবো রেসপেক্টফুলি, আর আই এর পরিবর্তে লিখবো হি, এম এর পরিবর্তে ওয়াজ সরি। তাহলে আমরা উত্তর পেলাম হি রেসপেক্টফুলি সেড দ্যাট হি ওয়াজ সরি। দ্বিতীয় অংশ, শি রিপ্লাইড, স্যার আই নো দ্য আনসার। তাহলে শি লিখবো আমরা, স্যার শব্দের জন্য আমরা লিখবো রেসপেক্টফুলি, তারপর রিপ্লাইড দ্যাট। আই এর পরিবর্তে আমরা লিখবো শি। নো, নো এর পাস্ট ফর্ম, রিপ্লাইড পাস্ট ফর্ম, নো এর পাস্ট ফর্ম আমরা লিখবো নিউ, শি নিউ দ্য আনসার। তাহলে এই নিয়ম আমাদের শেষ। এখন আমরা পরবর্তী নিয়মে যাচ্ছি। পরবর্তী নিয়মে লেখা রয়েছে, রিপোর্টিং স্পিচে স্নেহশীল কোনো শব্দ, যেমন মাই ডিয়ার। এই মাই ডিয়ার হলো একটা স্নেহশীল শব্দ, থাকলে এর পরিবর্তে রিপোর্টিং ভার্বের সাবজেক্টে পরে অ্যাফেকশনেটলি বসে। আমরা যেমন লিখেছিলাম স্যার থাকলে বসবে কি রেসপেক্টফুলি বা পোলাইটলি, আর এখন আমরা দেখতে পেলাম যে মাই ডিয়ার এই ধরনের শব্দ থাকলে আমাদের লিখতে হবে অ্যাফেকশনেটলি। তাহলে হি সেড টু মি মাই ডিয়ার, মাই ডিয়ার শব্দটা রয়েছে, তাহলে আমরা হি লিখবো, হি লিখার পরে আমরা লিখবো অ্যাফেকশনেটলি। এই অ্যাফেকশনেটলি সেড টু থেকে আমরা লিখি টোল্ড, told me that, he affectionately told me that I will help you. I পরিবর্তন হবে হির সাথে, তাহলে আমরা লিখবো এখানে হি। উইল এর আমাদের পাস্ট ফর্ম লিখতে হবে, সেড এটা পাস্ট ফর্ম, উইল এর পাস্ট ফর্ম হলো উড, হি উড হেল্প ইউ। ইউটা চেঞ্জ হবে অবজেক্টের সাথে, মি এর সাথে, আমরা লিখবো কি মি, হি উড হেল্প মি। I said to him my dear, তাহলে I affectionately said to পড়তে লিখবো আমরা told him that। ইউ চেঞ্জ হবে হিম এর সাথে, আমরা এখানে লিখবো হি। আর said আছে, আমরা লিখবো আর এর পাস্ট ফর্ম, তাহলে হি ওয়াজ। মাই যদি এই সাবজেক্টের সাথে চেঞ্জ হবে, কারণ এটা ফার্স্ট পারসন, মাই সাবজেক্ট হলো আই, এটার সাথে চেঞ্জ হলে আমরা কি পাবো মাই পাবো। তাহলে হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড। পরবর্তী নিয়ম আমরা যাই। রিপোর্টিং স্পিচে থ্যাংক ইউ থাকলে নিয়ম হবে, থ্যাংক ইউ থাকলে আমরা কি নিয়ম অ্যাপ্লাই করব? প্রথমে আমরা সাবজেক্ট লিখব, তারপর আমরা থ্যাংক লিখব, তারপর আমরা অবজেক্ট লিখব। তাহলে হি সেড টু মি, হি হলো এখানে সাবজেক্ট আর মি হলো অবজেক্ট। এই লাইনের মধ্যে ছিল থ্যাংক ইউ, তাহলে আমরা এখানে কি লিখতে পারি হি লিখব, আর এই থ্যাংক ইউ ছিল আমাদের নিয়ম অনুযায়ী এই সাবজেক্টটা লেখার পরে আমাদের কি লিখতে হবে থ্যাংক। তাহলে আমরা এখানে উত্তরটা আমরা পেয়ে যাই হি থ্যাঙ্কড মি, হি
থ্যাঙ্কড মি, তাহলে আমরা এই উত্তরটা পেয়ে যাই। উত্তর হলো হি থ্যাঙ্ক মি। ঠিক তদ্রুপভাবে এই নিয়মটা আমরা দেখি, হি সেড টু মি থ্যাংক ইউ স্যার। এখন একটা নতুন শব্দ পেয়ে গেলাম, স্যার শব্দ। স্যার শব্দ থাকলে আমাদের কি লিখতে হবে, হয় রেসপেক্টফুলি অথবা পোলাইটলি, যে কোনো একটি ওয়ার্ড আমাদের লিখতে হবে। কখন লিখবো, এই সাবজেক্টটা লেখার পরে আমরা লিখবো। তাহলে আমরা লিখলাম হি রেসপেক্টফুলি, তারপর নিয়ম অনুযায়ী হবে আমাদের থ্যাঙ্কড, অবজেক্ট হলো মি, হি রেসপেক্টফুলি থ্যাঙ্কড মি। তাহলে এদিকে আমরা যে তিনটি নিয়ম ছিল আমরা শেষ করে নিলাম। এবার আমরা এই বোর্ডে আমরা চলে আসি। এই বোর্ডের নিয়মগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। রিপোর্ট স্পিচে কংগ্রেচুলেশন থাকলে নিয়ম হবে সাবজেক্ট, কংগ্রেচুলেটেড, তারপর অবজেক্ট। তাহলে হি হলো এখানে সাবজেক্ট, হি সেড টু মি, মি হলো এখানে অবজেক্ট, কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন শব্দটি রয়েছে, আমাদেরকে সাবজেক্ট লেখার পরে লিখতে হবে কংগ্রেচুলেটেড। তাহলে আমরা প্রথমে লিখলাম হি, তারপর আমরা লিখব কংগ্রেচুলেটেড, তারপর আমাদের লিখতে হবে অবজেক্ট, অবজেক্ট হলো মি। তাহলে হি কংগ্রেচুলেটেড মি। আই সেড টু হিম কংগ্রেচুলেশন স্যার, স্যার শব্দটি রয়েছে, তাই আমরা কি করব, এই সাবজেক্ট লেখার পরে আমরা কি করব, রেসপেক্টফুলি অথবা পোলাইটলি যে কোনো একটি ওয়ার্ড আমরা লিখব। আমরা লিখলাম আই রেসপেক্টফুলি, তারপরে নিয়ম অনুযায়ী কি হবে, কংগ্রেচুলেটেড, congratulated him, I respectfully congratulated him. রিপোর্টিং ভার্বে প্রপার নাউন থাকলে রিপোর্টের স্পিচে তার প্রোনাউন বসে। আমরা বলছি কি রিপোর্টিং ভার্বে যদি প্রপার নাউন থাকে, যেমন করিম সেড টু মি, করিম এটা হলো একটি প্রপার নাউন, থাকলে আমাদের কি করতে হবে, রিপোর্টের স্পিচ যখন আমরা লিখবো তখন তার এখানে আমরা কি লিখবো, আমরা প্রোনাউনটা লিখবো। আমরা দেখি করিম সেড টু মি, তাহলে আমরা করিম লিখলাম, সেড টু থাকলে আমরা লিখি টোল্ড, করিম টোল্ড মি দ্যাট। আই এর পরিবর্তে আই হলো ফার্স্ট পারসন, আই এর পরিবর্তে আমরা কি লিখি, সাবজেক্ট লিখি, সাবজেক্ট হলো করিম। তো এখানে আমরা কি করব, করিম না লিখে আমরা লিখব তার প্রোনাউন, এই করিমের প্রোনাউন হলো হি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম করিম টোল্ড মি দ্যাট হি, ডু ছিল এটা পাস্ট ফর্ম, তাহলে আমরা লিখব ডিড, হি ডিড নট নো ইট। একটি কথা তোমরা মনে রাখবে, যখন ডিড কোনো সেন্টেন্সে থাকে তখন তার পরবর্তী যে ভার্বগুলো থাকে সেইগুলোর আর পাস্ট ফর্ম লিখতে হয় না, কেননা যখন আমরা ডিড লিখি তখন এই সেন্টেন্সটি পাস্ট হয়ে যায়, তাই পরবর্তী সময়ে আর কোনো ভার্বের পাস্ট ফর্ম লেখার প্রয়োজন হয় না। সালমা সেড টু মি, সালমা টোল্ড মি দ্যাট আই হলো ফার্স্ট পারসন, আই চেঞ্জ হবে সালমার সাথে, সালমা না লিখে আমরা লিখব শি, she had done it. রিপোর্টিং ভার্বে দুইটি প্রপার নাউন থাকলে রিপোর্টের স্পিচে তার প্রোনাউনের পরে ব্র্যাকেটে তাদের নামের প্রথম অক্ষরটি লিখতে হয়। তাহলে রহিম সেড টু করিম, দুইটি প্রপার নাউন রহিম এবং করিম। তাহলে আমরা প্রথমে লিখি রহিম টোল্ড করিম that, রহিম told করিম that, ইউটা চেঞ্জ হবে করিমের সাথে, করিমের প্রোনাউন হলো হি। এখন খেয়াল করো, আমরা তো রহিমের পরিবর্তে হি লিখতে পারি, আবার করিমের পরিবর্তে আমরা হি লিখতে পারি। এই ইউ আমরা চেঞ্জ করেছি করিমের সাথে, তাই ব্র্যাকেটে আমাদেরকে কে লিখতে হবে এবং এটা হবে ক্যাপিটাল লেটারে, ক্যাপিটাল লেটারে আমাদেরকে কে লিখতে হবে। তাহলে হি, আর এর পাস্ট ফর্ম লিখব আমরা was, my, এই মাইটা হলো ফার্স্ট পারসন, চেঞ্জ হবে রহিমের সাথে, এখানে আমরা তার প্রোনাউন কি লিখব, his। এই হিজ বলতে রহিমকে বোঝালো না করিমকে বোঝালো, রহিমকে বোঝালো, তাহলে আমাদের ব্র্যাকেটে লিখতে হবে আর, তারপরে ব্রাদার। খেয়াল করো, রহিম সেড টু করিম, আমরা লিখলাম রহিম টোল্ড করিম দ্যাট ইউ আর মাই ব্রাদার, ইউটা চেঞ্জ করলাম আমরা করিমের সাথে, হি লিখে আমরা লিখলাম কে, তাহলে হি ওয়াজ হিজ, এই মাই বলতে আমরা রহিমকে বুঝিয়েছি, তাই আমরা লিখলাম কি আর, তাহলে হি ওয়াজ হিজ ব্রাদার। সুমনা সেড টু মোহনা, সুমনা
told মোহনা that I like you. আইটা চেঞ্জ হবে সুমনার সাথে, আমরা লিখবো she লিখে আমরা ব্র্যাকেটে ক্যাপিটাল লেটারে লিখবো s, লাইক এর পাস্ট ফর্ম হলো লাইকড, she liked। এই ইউ চেঞ্জ হবে মোহনার সাথে, আমরা তার প্রোনাউনটা লিখবো কি হার, she liked হার, আর ব্র্যাকেটে আমরা ক্যাপিটাল লেটারে লিখবো m। তাহলে সুমনা told মোহনা that she liked her। রহিম said to রুহান, রহিম told রুহান that you are my best friend। ইউটা চেঞ্জ হবে রুহানের সাথে, তাহলে আমরা এই রুহানের প্রোনাউনটা আমরা লিখবো, আমরা প্রোনাউনটা কি পেলাম হি। এখন একটি জিনিস খেয়াল করো, যদি আমরা এখানে আর লিখি আর, কারণ রহিমের শুরুতে আর, রুহানের শুরুতে আর রয়েছে, যদি আমরা আর লিখি তাহলে এটা রহিমকে বোঝাচ্ছে না রুহানকে বোঝাচ্ছে, এটা আইডেন্টিফাই করা যাবে না। তাই আমাদের কি করতে হবে, আমাদের পরবর্তী যে আরেকটি অ্যালফাবেট রয়েছে সেটি দেখতে হবে। এখানে ছিল আর এ, আর এখানে ছিল আর ও, তাহলে আমরা এই জায়গাটা ইউজ করব আর ও, রুহান, এটা রুহানকে বোঝাচ্ছে। তাহলে রহিম told রুহান that he was, মায়ের পরিবর্তে আমরা লিখব his, এই মাই চেঞ্জ হয়েছে রহিমের সাথে, আমরা এখানে লিখব আর এ, বেস্ট ফ্রেন্ড। রহিম told রুহান that he was his best friend। এই হি বলতে রুহানকে বোঝাচ্ছে, আমরা লিখেছি আর ও, এবং হিজ বলতে রহিমকে বুঝিয়েছে, আমরা লিখেছি আর এ। ওকে, আরেকটি উদাহরণ যদি লিখি, একটু তোমাদের সুবিধার্থে আমি লিখতে চাচ্ছি আরেকটি উদাহরণ। The man said to the manager, I know you very well। যদি এই ধরনের সেন্টেন্স থাকে তখন আমরা কি করব, প্রথম আমরা লিখলাম the man told the manager that, আইটা চেঞ্জ হবে the man এর সাথে, the man এর বলতে আমরা লিখতে পারি he। এখন ব্র্যাকেটে যদি আমরা এম লিখি, ম্যানেজারেরও এম রয়েছে, আমরা যদি এ লিখি ম্যানেজারেরও এম এ রয়েছে, আমরা যদি এন পর্যন্ত লিখি সেটাও রয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমাদেরকে পুরোটা লিখতে হবে। এই হি দিয়ে ম্যানকে বুঝিয়েছে নাকি ম্যানেজারকে বুঝিয়েছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব, দ্য ম্যান টোল্ড দ্য ম্যানেজার দ্যাট হি লিখে আমরা উইদিন ব্র্যাকেটস হবে ম্যান, নোর পাস্ট ফর্ম হলো নিউ, ইউটা চেঞ্জ হবে দ্য ম্যানেজারের সাথে, আমরা লিখব এখানে হিম, ব্র্যাকেটে লিখব ম্যানেজার, ভেরি ওয়েল। তাহলে খেয়াল করো, যদি সেম হয়, এমন যদি হয় যে প্রথম দুইটি নেওয়ার পরেও দেখা যায় সেগুলো সেম, এমনকি প্রথম তিনটি নেওয়ার পরেও যদি দেখা যায় সেম, সেক্ষেত্রে আমাদেরকে পুরোটা লিখতে হবে, আমাদেরকে সেখানে আর কোনো অপশন নেই, আমাদের শুধু প্রথম এই এম লিখলে সেখানে চলবে না, পুরোটাই আমাদেরকে লিখে সেটাকে নির্দিষ্ট করতে হবে যে এই প্রোনাউনগুলো দিয়ে কাকে বোঝাচ্ছে, ম্যানকে না ম্যানেজারকে। ওকে, তাহলে আমরা পরবর্তী আর কয়েকটি নিয়ম দেখবো, তাহলে আমাদের আজকের ক্লাস আমাদের শেষ হয়ে যাবে। আমরা পরবর্তী নিয়মগুলোতে চলে যাচ্ছি। আমরা 17 নম্বর নিয়মটা লিখব। রিপোর্টের স্পিচে গুড মর্নিং অথবা
গুড ইভিনিং অথবা গুড আফটারনুন থাকলে নিয়ম হবে। আমাদের রিপোর্টের স্পিচের মধ্যে যদি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা কি করব? আমরা এই ক্ষেত্রে দুইটি নিয়ম আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা ইচ্ছা করলে প্রথম নিয়মটা আমরা অ্যাপ্লাই করতে পারি যে প্রথমে আমরা সাবজেক্ট লিখব, তারপরে আমরা লিখব উইশড, সাবজেক্ট লেখার পরে লিখব উইশড, তারপর লিখব অবজেক্ট, তারপরে গুড মর্নিং বা গুড ইভিনিং বা গুড আফটারনুন, এই যে ইভিনিং এই যে আফটারনুনকে আমি একটু নির্দিষ্ট করেছি, তোমরা পুরোটা লিখে নিবা। তোমরা যখন নোট করবে বা তোমরা শিখবে তখন এগুলোতে পুরোটা লিখে নিবা। তাহলে সাবজেক্ট হবে, উইশড হবে, অবজেক্ট হবে, গুড মর্নিং, গুড ইভিনিং বা গুড আফটারনুন এইভাবে বসবে। আবার আরেকটা নিয়ম আমরা লিখতে পারি, আমরা সাবজেক্ট লিখব, তারপরে আমরা উইশড লিখব, তারপরে আমরা গুড মর্নিং লিখলাম, যদি ইভিনিং থাকে আমরা ইভিনিং লিখবো, যদি আফটারনুন থাকে আমরা আফটারনুনটা লিখবো, তারপর আমরা টু লিখতে হবে, টু লেখার পরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। এই দুইটি নিয়ম আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা যে কোনো একটি নিয়ম আমরা অ্যাপ্লাই করব। হি সেড টু মি গুড মর্নিং, আমরা যদি এটা উত্তর লিখি কি হবে? আমরা প্রথম নিয়মটা যদি অ্যাপ্লাই করি, প্রথম আমরা পেলাম সাবজেক্ট, তারপর লিখতে হবে আমাদেরকে উইশড, উইশড, তারপর আমরা লিখব অবজেক্ট মি, হি উইশড মি গুড মর্নিং। আমরা দ্বিতীয় নিয়ম যদি অ্যাপ্লাই করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হি, তারপর লিখতে হবে আমাদেরকে উইশড, তারপর লিখতে হবে গুড মর্নিং, এরপরে টু লিখে আমাদেরকে অবজেক্টটা লিখতে হবে টু মি। তাহলে হি উইশড গুড মর্নিং টু মি। আমরা এই দুইটি উত্তর আমরা পেয়ে যাই, আমাদেরকে একটি উত্তর আমাদেরকে লিখতে হবে। আরেকটি উদাহরণ খেয়াল করি, he said to me গুড আফটারনুন স্যার। এখন স্যার শব্দের জন্য আমাদেরকে নিয়ম অ্যাপ্লাই করতে হবে। আমরা প্রথম নিয়মটা আমরা দেখি, প্রথমে সাবজেক্ট লিখব, যেহেতু স্যার শব্দ আছে আমাদেরকে কি লিখতে হবে? রেসপেক্টফুলি বা পোলাইটলি যে কোনো একটি আমরা লিখব। হি রেসপেক্টফুলি উইশড মি গুড আফটারনুন, অথবা হি রেসপেক্টফুলি উইশড গুড আফটারনুন টু মি। ওকে, আমাদের 17 নম্বর নিয়ম শেষ। এবার আমরা 18 নম্বর নিয়ম আমরা দেখব। আমাদের পরবর্তী নিয়মটা আমরা দেখি, রিপোর্টেড স্পিচে গুড নাইট অথবা গুড বাই থাকলে নিয়ম হবে। নিয়ম কি হবে? সাবজেক্ট লিখবো, উইশডের পরিবর্তে আমরা লিখবো বেইট। বেইট মানে বিদায় জানানো। সাবজেক্ট, তারপর আমরা লিখবো বেইট, তারপরে অবজেক্ট, তারপরে গুড নাইট অথবা গুড বাই। আমরা এখানে দ্বিতীয় নিয়ম আমরা অ্যাপ্লাই করতে পারবো। সাবজেক্ট লিখবো, বেইট লিখবো, গুড নাইট
অথবা গুড বাই লিখে টু লিখে আমরা অবজেক্ট লিখব। He said to me, গুড নাইট। যেহেতু গুড নাইট বিদায় জানানো, আমরা উষ্টের পরিবর্তে লিখবো আমরা এখানে বেড। হি বেড মি গুড নাইট। দ্বিতীয় নিয়ম যদি অ্যাপ্লাই করি আমরা, হি বেড গুড নাইট টু মি। আমরা যদি আরেকটি উদাহরণ লিখি, হি সেড টু মি গুড বাই স্যার। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু স্যার শব্দ আছে আমরা লিখব হি রেসপেক্টফুলি বেড মি গুড বাই, অথবা হি রেসপেক্টফুলি বেড গুড বাই টু মি। আমরা পরবর্তী নিয়মে চলে যাই। রিপোর্টের স্পিচে সম্বোধন সূচক শব্দ যেমন ফ্রেন্ড, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার ইত্যাদি থাকলে ইনডাইরেক্ট স্পিচ এর শুরুতে অ্যাড্রেসিং অথবা সাবজেক্ট প্লাস অ্যাড্রেসড লিখে ন্যারেশন করতে হয়। এই নিয়মটা একটু ডিফারেন্ট একটা নিয়ম এখন আমরা করতে যাচ্ছি। আমি উদাহরণ লিখি, তারপর তোমাদের কাছে একদম ইজি হবে বিষয়টি। হি সেড টু মি my friend I like you. He said to me my friend I like you. তাহলে সে আমাকে বললো কি আমার বন্ধু, সে আমাকে তার বন্ধু বলে সে অ্যাড্রেস করেছে, সে সম্বোধন করেছে। এই মাই ফ্রেন্ড এটা হলো একটি অ্যাড্রেসিং ওয়ার্ড, সম্বোধনসূচক শব্দ। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই মাই ফ্রেন্ডের জন্য একটি নিয়ম আমাদেরকে এখন আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে, এবং আমরা দুইভাবে এই নিয়মটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা প্রথমে অ্যাড্রেসিং দিয়ে আমরা একটি নিয়ম অ্যাপ্লাই করি। তো শুরুতে আমাদেরকে লিখতে হবে অ্যাড্রেসিং, অ্যাড্রেস করেছে কাকে করেছে, আমাকে। তাহলে অ্যাড্রেসিং মি অ্যাজ মাই ফ্রেন্ড, এই মাই চেঞ্জ হবে হির সাথে, তাহলে কি হবে হিজ ফ্রেন্ড, অ্যাড্রেসিং মি অ্যাজ হিজ ফ্রেন্ড। এখানে কমা ছিল, এখানে কমা ছিল, আমরা কমা দিয়ে দিলাম। শুধু এই মাই ফ্রেন্ডের জন্য আমাদেরকে এই অংশটুকু আমাদেরকে লিখতে হয়েছে। শুধু মাই ফ্রেন্ডের জন্য আমরা লিখেছি কি অ্যাড্রেসিং মি অ্যাজ হিজ ফ্রেন্ড। তারপর আমরা ন্যারেশনের নিয়ম অনুযায়ী লিখবো, হি সেড টু মি লিখবো আমরা হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট আই লাইক ইউ, আই এর পরিবর্তে আমরা লিখবো হি, লাইক এর পরিবর্তে লিখবো আমরা লাইক, আর ইউর জায়গায় আমরা লিখবো মি, হি লাইকড মি। এটা ছিল আমাদের প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম যদি আমরা অ্যাপ্লাই করি, প্রথম আমাদের সাবজেক্ট লিখবো, সাবজেক্ট হলো হি, আমরা লিখলাম হি, তারপরে আমাদেরকে লিখতে হবে অ্যাড্রেসড,
হি অ্যাড্রেস, সে সম্বোধন করেছে, কাকে করেছে? আমাকে, মি। হি অ্যাড্রেসড মি, কি হিসাবে সম্বোধন করেছে? তার বন্ধু হিসাবে। তাহলে হি অ্যাড্রেসড মি অ্যাজ হিজ ফ্রেন্ড। এন্ড লিখে খেয়াল করো, আমরা যদি মনে করি যে মাই ফ্রেন্ডের জন্য এতটুকু লিখেছি, ঠিক আছে, মাই ফ্রেন্ডের জন্য আমরা লিখেছি হি অ্যাড্রেস মি অ্যাজ হিজ ফ্রেন্ড এন্ড লিখে আমরা হি সেড টু মি, আবার আমাদের হি লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে হি না লিখে কি লিখব? আমরা সেড টুর পরিবর্তে আমরা টোল্ড, এন্ড টোল্ড মি দ্যাট হি লাইকড মি, হি লাইকড মি। এই দুটি নিয়ম আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে খেয়াল করো, যদি আমরা শুরুতে অ্যাড্রেসে লিখি, এখানে আমরা সাবজেক্ট ইউজ করি নাই, তাই আমাদের কি করতে হবে? এখানে এসে আমাদের সাবজেক্ট দিয়ে আমাদের লিখতে হবে। কিন্তু শুরুতে যদি আমরা এই সাবজেক্ট ইউজ করে নিই, তাহলে এই আমাদের ন্যারেশন করার সময় এন্ড লেখার পরে আমাদের আর সাবজেক্ট লিখতে হবে না। এন্ড লিখবো, লিখে আমরা রিপোর্টিং ভার্বটি লিখে আমরা ন্যারেশনটি করে নেব। পরবর্তী নিয়ম আমরা দেখি। রিপোর্টের স্পিচে শপথমূলক শব্দ। শপথমূলক শব্দ যেমন বাই আল্লাহ, অথবা বাই গড, অথবা বাই দ্য অলমাইটি, অথবা বাই লাভ ইত্যাদি থাকলে ইনডাইরেক্ট স্পিচের শুরুতে আমরা কি লিখব? সোয়ারিং, SWEARING, সোয়ারিং বাই, অথবা সাবজেক্ট প্লাস সোয়ার বাই। এগুলো লেখার পরে আমাদেরকে লিখতে হবে প্লাস, হয় আমরা সোয়ারিং বাই লিখবো, না আমরা সাবজেক্ট বা সোর বাই লিখবো। লিখে আমাদেরকে আল্লাহ থাকলে আল্লাহ লিখতে হবে, গড থাকলে গড লিখতে হবে, দা অলমাইটি থাকলে দা অলমাইটি, লাভ থাকলে লাভ, এই ওয়ার্ডগুলো আমাদেরকে লিখতে হবে। সেইগুলো লিখবো, লিখে আমাদেরকে কি করতে হবে? এগুলো লিখে ন্যারেশন করতে হয়, ন্যারেশন করতে হয়। তাহলে এখন আমরা লিখছি উদাহরণগুলো। হি সেড টু মি, by Allah I will help you. He said to me, by Allah I will help you. তাহলে আমরা এটা নিয়ম আমরা অ্যাপ্লাই করি। বাই আল্লাহ মানে আল্লাহর নামে শপথ করে সে বলছে কি আই উইল হেল্প ইউ। তাহলে আমরা নিয়ম অ্যাপ্লাই করতে পারি। শুরুতে আমরা লিখতে পারি সোয়ারিং বাই, SWEARING, সোয়ারিং বাই আল্লাহ। কমা ছিল, আমরা কমা দিয়ে দিলাম। শুধু এই বাই আল্লাহর জন্য আমরা এই অংশটুকু আমরা লিখেছি। সোয়ারিং বাই আল্লাহ। তারপরে হি সেড টু মি লিখবো কি আমরা হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট। আই এর পরিবর্তে লিখবো আমরা হি, উইল এর পরিবর্তে আমরা লিখবো উড, হি উড হেল্প, ইউ এর পরিবর্তে লিখবো আমরা মি। অথবা আমরা লিখতে পারি, অথবা আমরা দ্বিতীয় নিয়ম অ্যাপ্লাই করতে পারি হি সোয়ার বাই আল্লাহ
and লিখে আমরা আবার হি লেখার আমাদের প্রয়োজন নেই, আমরা শুধু লিখব told and told me that he would help me. আমরা আরেকটু উদাহরণ দেখি। she said to me, she said to me, by love I will never forget you. by love ভালোবাসা নামে শপথ করে সে বলছে। তাহলে আমরা এখানে প্রথম নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি swearing by love, she আমরা কমা দিব, কমা দিয়ে লিখব she, said to করতে লিখব told, she told me that, I বলতে আমরা লিখব she, will বলতে আমরা লিখব would, she would never forget, you এর বলতে আমরা লিখব me, she would never forget me। অথবা আমরা লিখতে পারি she swore by love and লিখে আমরা told থেকে লিখে যাব, and told me that she would never forget me। ওকে, এখন আমরা আরেকটি নিয়ম আমরা দেখি। রিপোর্টেড স্পিচে হ্যালো শব্দটি থাকলে এর পরিবর্তে ইনডাইরেক্ট স্পিচের শুরুতে during the attention of অথবা subject plus drew the attention of লিখে narration করতে হয়। আমরা নিয়মটা লিখলাম, রিপোর্টেড স্পিচে যদি হ্যালো শব্দ থাকে তাহলে আমাদের কি করতে হবে, আমরা এই ক্ষেত্রে দুইটি নিয়ম অ্যাপ্লাই করতে পারবো। আমরা শুরুতে ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ লিখতে পারবো, অথবা সাবজেক্ট লিখে ড্রিউ দ্য অ্যাটেনশন অফ লিখে তারপর আমাদেরকে ন্যারেশনটা করতে হবে। আমরা দেখি, আমরা উদাহরণ দেখি। I said to him, I said to him, hello, I will help you. Hello, I will help you। তাহলে আমরা একটু প্রথম নিয়মটা আমরা অ্যাপ্লাই করি। আমরা প্রথমে লিখতে পারি ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ, I said to him, আমি তাকে বললাম হ্যালো। তাহলে আমরা এই অ্যাটেনশন কার মনোযোগ আমরা এখানে আকর্ষণ করেছি, এই আই কার মনোযোগ আকর্ষণ করেছে, হিমের মনোযোগ। তাহলে আমাদেরকে লিখতে হবে হিম। তাহলে ডুইং দ্য অ্যাটেনশন অফ হিম, এই হ্যালোর জন্য আমাদের এই অংশটুকু লেখা হয়ে গিয়েছে। এখন বাকি আছে আমাদের আই সেড টু হিম। আই এর জন্য আমরা আই লিখবো, সেড টু জন্য আমরা টোল্ড লিখবো, আই টোল্ড হিম।
দ্যাট, আই চেঞ্জ হবে, আই এর সাথে লিখবো আমরা আই, উইলের পরিবর্তে আমরা লিখবো উড, আই উড হেল্প, ইউটা চেঞ্জ হবে, হিমের সাথে আমরা লিখবো হি, তাহলে আই টোল্ড হিম দ্যাট আই উড হেল্প হিম, আমরা হিম লিখবো, আই উড হেল্প হিম। ওকে, এখন আমরা যদি দ্বিতীয় নিয়ম অনুযায়ী লিখতাম তাহলে শুরুতে কি লিখতে হতো আমাদের? সাবজেক্ট। সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট ছিল আমাদের প্রথমে আই, তারপর আমাদের লিখতে হবে ড্রিউ, যেহেতু পাস্ট ফর্ম আমাদেরকে ড্রিউ লিখতে হবে, ড্রিউ দ্য অ্যাটেনশন অফ হিম, তারপর লিখবো and told him that, আমাদেরকে দুইবার সাবজেক্ট লেখার কোনো প্রয়োজন নেই, শুরুতে সাবজেক্ট লিখলে and লিখে আমাদেরকে পরের অংশটা লিখতে হবে, এবং যখন আমরা and লিখে পরের অংশ লিখবো তখন আমাদেরকে দ্বিতীয়বার আর সাবজেক্ট লিখতে হবে না, শুরুতে একবারই সাবজেক্ট হবে। তাহলে I drew the attention of him and told him that I would help him। আমরা আরেকটু উদাহরণ দেখি। He said to me, hello, I know you very well। ওকে, আমরা প্রথমে কি লিখবো? আমরা drawing the attention of, drawing the attention of, he said to me hello, সে আমাকে বলে হ্যালো, তাহলে সে কি করেছে? আমার মনোযোগ সে আকর্ষণ করেছে, তাহলে drawing the attention of me। তারপর আমরা লিখবো he told me that, he ছিল আমরা লিখলাম, সে একটু জায়গায় told লিখলাম, me জায়গায় me লিখলাম, তাহলে he told me that, I এর পরিবর্তে আমরা লিখবো he, no এর পরিবর্তে আমরা লিখবো knew, you এর পরিবর্তে আমরা লিখবো me, he knew me very well। আমরা যদি দ্বিতীয় নিয়ম অ্যাপ্লাই করতাম তাহলে আমরা প্রথমে আমরা কি লিখতাম? প্রথমে আমরা লিখতাম হি, তারপর যেহেতু পাস্ট ফর্ম আমরা লিখতাম ড্রিউ, এই ড্রিউ দ্য অ্যাটেনশন অফ মি, তারপর আমরা লিখতাম কি and told me that he knew me very well। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমাদের ক্লাস এখানেই শেষ হবে, এবং আমরা এই দুইটি ক্লাসে যে 21টি নিয়ম নিয়ে আমরা আলোচনা করেছি, এইগুলোই মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনের নিয়মগুলো। আমি আশা করি তোমরা এই নিয়মগুলো বুঝতে পেরেছো, এবং তোমাদেরকে বলে রাখি যে যদি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মগুলো খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে পরবর্তী সময়ে যে আরও 4টি সেন্টেন্সের ন্যারেশন তোমরা করতে যাবে তখন তোমাদের এই বিষয়গুলো খুবই ইজি মনে হবে, কেননা পরবর্তী যে 4টি সেন্টেন্স রয়েছে তাদের যখন ন্যারেশন তোমরা করবে তখন এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মগুলো তোমরা দেখলে এই সবগুলো নিয়ম তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাই তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের এই আমার 2টি ক্লাসের যে নিয়মগুলো ছিল এবং উদাহরণগুলো নিয়ে আমি আলোচনা করেছি সেগুলো তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে, খুবই মনোযোগ সহকারে তোমরা শিখবে, তাহলে পরবর্তী সময়ে তোমাদের এই ন্যারেশন পড়তে আর কোনো অসুবিধা হবে না। সবাই ভালো থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার এই ক্লাসগুলো তোমরা দেখছো এবং তোমরা এই ক্লাসগুলো থেকে আমি আশা করি তোমরা অনেক তোমাদের অনেক উপকার হচ্ছে। সবাই ভালো থাকো, আগামীতে হয়তো আবার নতুন কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই দৈহিক সুস্থতা কামনা করছি। সবাইকে আবারও ধন্যবাদ।